আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বেসিক জাভার লেকচার 5 দেখব। আমরা এর আগে দেখছিলাম ক্লাস এন্ড অবজেক্ট। আজকে কনস্ট্রাক্টরস এন্ড এনক্যাপসুলেশন এই দুইটা টপিক দেখব। এই দুইটার মধ্যে এনক্যাপসুলেশনটা কিন্তু জাভার ওপির একদম কোর কনসেপ্ট গুলার একটা। আচ্ছা, শুরু করি। আচ্ছা, কনস্ট্রাক্টরস কি? কনস্ট্রাক্টরস কি সেটা বলার আগে আমরা একটা জিনিস আগে একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট। এই দুইটা জিনিস আসলে কি? ক্লাস হলো আমরা গত ক্লাসে দেখছিলাম যে ক্লাস জিনিসটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা নকশার মতো। মানে আমাদের কোনো কিছুর নকশা, যেমন একটা বাড়ির নকশা, একটা গাড়ির নকশা বা একটা প্লেনের নকশা। ঠিক আছে? এটা কিন্তু আসলে কোনো অ্যাকচুয়াল এক্সিস্টেন্স নাই। মানে আমাদের কাছে একটা প্ল্যান আছে কিন্তু এটার কোনো অ্যাকচুয়াল এক্সিস্টেন্স নাই। এটা হচ্ছে ক্লাস। আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে আমরা একটা ক্লাস দেখে, মানে একটা ওই নকশাটা দেখে যে এই জিনিসটা বানাবো, যেটার অ্যাকচুয়াল এক্সিস্টেন্স আছে। যেমন এখানে আমরা একটা জেট ফাইটারের নকশা দেখতে পাচ্ছি বা ব্লুপ্রিন্ট দেখতে পাচ্ছি। এই জেট ফাইটারের কিন্তু অ্যাকচুয়াল কোনো এক্সিস্টেন্স নেই। ঠিক আছে? কিন্তু আমি যখন এইটা নকশাটা ফলো করে একটা জেট প্লেন বানাবো বা একটা গাড়ির নকশা ফলো করে একটা গাড়ি বানাবো, ওই গাড়িটা কিন্তু একটা অ্যাকচুয়াল এক্সিস্টেন্স আছে। ঠিক আছে? ওইটা কিন্তু অ্যাকচুয়ালি কি করে এক্সিস্ট করে। আর আমি একটা নকশা দেখে কিন্তু অনেকগুলো গাড়ি বানাতে পারি, তাই না? আচ্ছা, জাভার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ক্লাস আর অবজেক্ট এই দুটো জিনিসও কিন্তু অনেকটা ওইরকম। ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা নকশা, যেটার কোনো অ্যাকচুয়াল এক্সিস্টেন্স নাই মেমোরিতে বা সিস্টেম। আর অবজেক্ট হচ্ছে ওই নকশা থেকে বানানো একটা আহ, জিনিস বা ইনস্টেন্সিয়েশন, যেটা অ্যাকচুয়াল এক্সিস্টেন্স আছে কোথায়, মেমোরিতে। এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে এবং আমি একটা ক্লাস থেকে কিন্তু অনেক অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। এখন কথা হচ্ছে এই যে ক্রিয়েট করতে পারবো বা ক্রিয়েট করি, এটা যে বারবার বলতেছি, এটা আসলে কিভাবে করি আমরা? এটা আমরা করি কনস্ট্রাক্টরের মাধ্যমে। কনস্ট্রাক্টর আমরা তো গত ক্লাসের আগের ক্লাসে লেকচার 3-তে মেথড সম্পর্কে জানছিলাম। মেথড কি? মেথড হচ্ছে আমার কিছু কোড আছে যেটা আমি আহ, বারবার এক্সিকিউট করতে চাই। ঠিক আছে? আমরা কি করি, সেটাকে একটা মেথডের মধ্যে রেখে দিই, তারপর ওই মেথডটা কল করলে ওই লাইনগুলো এক্সিকিউট হয়। ঠিক আছে? কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ মেথড, একটা স্পেশাল টাইপের মেথড, যেটা কি করবে, আমি যখন কল করব কোনো একটা কনস্ট্রাক্টর, ও যে ক্লাসের কনস্ট্রাক্টর ওই ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করবে। আশা করি বুঝতে পারছি। আরেকবার রিপিট করি। কনস্ট্রাক্টর যে ক্লাসে থাকবে সেই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করবে। এটাই হচ্ছে কনস্ট্রাক্টরের কাজ। ঠিক আছে? কনস্ট্রাক্টর বাংলা কি? যে তৈরি করে বা নির্মাতা। ঠিক আছে? বা মিস্ত্রি। ওই ব্লু প্রিন্টটা দেখে অ্যাকচুয়াল অবজেক্টটা তৈরি করার দায়িত্বটাই হচ্ছে কনস্ট্রাক্টরের। ঠিক আছে? যেমন একটা গাড়ির ব্লু প্রিন্ট আছে আমার কাছে। ধরি যে আমার কাছে একটা গাড়ির ব্লু প্রিন্ট আছে। এই ব্লু প্রিন্টটা থেকে অ্যাকচুয়াল গাড়িটা তৈরি করার দায়িত্বটা কার? অ্যাকচুয়াল গাড়িটা তৈরি করার দায়িত্বটা হচ্ছে কনস্ট্রাক্টরের। এটা কার দায়িত্ব? কনস্ট্রাক্টর। এবং সে অনেকগুলো তৈরি করতে পারে, একটা না। একটা ব্লু প্রিন্টে কিন্তু অনেকগুলো তৈরি করতে পারে এবং ভিন্ন ভিন্ন গাড়ি, মানে কিছুটা ভিন্ন। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। কনস্ট্রাক্টর কি, এই যে এখানে বলা আছে, ইট ইজ কল্ড অটোমেটিক্যালি হোয়েন ইউ ক্রিয়েট এন অবজেক্ট অফ এ ক্লাস। ঠিক আছে? মানে আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চাইবো, এটা কল করলে অটোমেটিক্যালি একটা ক্রিয়েট হবে, অবজেক্ট ক্রিয়েট হবে। আচ্ছা, সামনে আসি। কনস্ট্রাক্টরের কিছু ফিচার আছে, যেমন এটার নামটা হইতে হবে ক্লাসের নামের মতো। অর্থাৎ এই মেথডটার নাম কিন্তু আমরা ইচ্ছা মতো সেট করতে পারবো না। আমরা আগে যেমন দেখছি যে আমরা ইচ্ছা মতো সেট করতে পারি, যেমন সাম, মাল্টিপ্লাই, এড, সাবট্রাক্ট। বাট কনস্ট্রাক্টরের নামটা কিন্তু আমরা আহ, ইচ্ছা মতো সেট করতে পারবো না। ক্লাসের নাম যদি হয় ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে কনস্ট্রাক্টরের নামও হইতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। ক্লাসের নাম যদি হয় স্টুডেন্ট, কনস্ট্রাক্টরের নামও হবে স্টুডেন্ট। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো, কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকতে পারবে না, এমনকি ভয়েডও না। মানে আমরা কিন্তু মেথডের আগে কি লিখি? আমরা যখন কোনো একটা মেথড লিখি, মনে করো এডিশন, ওকে দুইটা নাম্বার পাস করলাম, ইন্টিজার, ইন্ট পি। আমরা সাধারণত কি করি, এই এই এডিশন ফাংশনটাও কিন্তু দুইটা ইন্টিজার যোগ করে একটা ইন্টিজার রিটার্ন করে। ঠিক আছে? তাহলে ও কি রিটার্ন করবে? রিটার্ন এ প্লাস বি। ঠিক আছে?
এখন যদি কোনো একটা ফাংশন থাকে যেটা আসলে কিছু রিটার্ন করে না, আমরা কি লিখি? আমরা লিখি ভয়েড, মানে ওর আসলে কোনো কি নাই, রিটার্ন টাইপ নাই। যেমন ভয়েড কি হতে পারে? প্রিন্ট, আমি কিছু একটা প্রিন্ট করবো, ঠিক আছে? তাহলে ওর কাছে জাস্ট প্রিন্ট করা, কোনো কিছু রিটার্ন করা না। কিন্তু কনস্ট্রাক্টর ক্ষেত্রে এই ভয়েড রিটার্ন টাইপটাও রাখা যাবে না, ঠিক আছে? কনস্ট্রাক্টর কিছু রিটার্ন করে বা না করে, কিন্তু আমরা কোনো রিটার্ন টাইপই রাখতে পারবো না। ইন্ট হোক, ভয়েড হোক, ফ্লোট হোক, ডাবল হোক, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছি, সামনে যখন এক্সাম্পল দেখবো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে দেখো আরেকটা জিনিস, কনস্ট্রাক্টর মেথডটা কিন্তু অবজেক্টটা যখন ক্রিয়েট হবে জাস্ট একবারই কল হবে, অর্থাৎ আমরা মেথডের মতো কিন্তু বারবার কল করতে পারবো না। তাহলে দেখো এই কনস্ট্রাক্টরটা কিন্তু একটা স্পেশাল টাইপের মেথড, মানে মেথড হইলেও ওর কিন্তু আরো অনেক স্পেশাল প্রপার্টি আছে, এটা কিন্তু এতক্ষণে বুঝতে পারতেছি আমরা। যেমন এটার নামটা হইতে হবে একদম স্পেসিফিক্যালি ক্লাসের নাম, যেমন ক্লাসের নাম যদি স্টুডেন্ট হয়, ক্লাসের নাম যদি স্টুডেন্ট হয়, তাহলে কনস্ট্রাক্টরের নাম কি হবে? কনস্ট্রাক্টরের নামও হবে হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, তারপর ওর কিন্তু কোনো রিটার্ন টাইপ থাকতে পারবে না, সেটা এমনকি ভয়েডও না, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটাকে এই কনস্ট্রাক্টরটা আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য জাস্ট একবারই কল করতে পারবো। যদি আমরা বারবার কল করি তাহলে এক একটা ভিন্ন ভিন্ন অবজেক্ট ক্রিয়েট হবে, বুঝতে পারছি? মানে জিনিসটা অনেকটা এরকম, আমি যদি একটা ব্লু প্রিন্টকে বারবার তৈরি করি তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন 3-4টা গাড়ি পাবো। এমন না যে আমি বারবার কল করলে একটা গাড়ি তৈরি হতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, সামনে যাই। কনস্ট্রাক্টর একটা বেসিক এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি, একদম বেসিক। দেখো দেখো এখানে এই ক্লাসের নাম কি? ক্লাস নেম। একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখবা যে ক্লাসের নামের প্রথম আলফাবেটটা বা অক্ষরটা সাধারণত বড় হাতে রাখা হয়, ক্যাপিটাল অক্ষরে লেখা হয়, ঠিক আছে? যেমন এই যে ক্লাস নেম বা স্টুডেন্টের এসটা বড় হাতে থাকবে যদি এটা একটা ক্লাস হয়। তারপর ব্যাংক, এটা একটা বিটা বড় হাতে থাকবে। আমরা কিন্তু এভাবে ক্লাসের নাম দিব না সাধারণত, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি। এই দেখো, এই এখান থেকে কিন্তু ক্লাস শুরু, এই ব্রেস থেকে বা সেকেন্ড ব্রেকেট থেকে ক্লাস শুরু। তারপর এই যে এটা, এইটাই কিন্তু আসলে ওই মেথডটা। আমরা এটা মেথড কিভাবে বুঝতে পারছি? যে এখানে কিন্তু কি আছে? প্যারেনথেসিস আছে। প্যারেনথেসিস আর আগে কি থাকে আমরা জানি? মেথডের নাম থাকে। এখানে এই মেথডের নাম কি? ক্লাস নেম। তাহলে দেখো এই ক্লাসের যেটা নাম, এই মেথডেরও সেটাই নাম। তাহলে আমরা কি জানি এটা কোন ধরনের মেথড? এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে? একটা স্পেশাল টাইপ অফ মেথড, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। আচ্ছা, তারপর এখানে থাকবে কি? কনস্ট্রাক্টরের বডি। কনস্ট্রাক্টর বডি বলতে মানে কনস্ট্রাক্টর যা যা কাজ করবে তা আমরা এখানে লিখে রাখবো। আচ্ছা, কনস্ট্রাক্টর কি কি কাজ করতে পারে? কনস্ট্রাক্টর কিন্তু বিভিন্ন কাজ করতে পারে। যেমন আমার ক্লাসে যা ডাটা আছে ওইসব ডাটা সেট করা থাকতে পারে শুরুতে কিছু ভ্যালু দিয়ে। যেমন যদি আমার এটা একটা স্টুডেন্ট ক্লাস হয়, তাহলে কি কি ডাটা থাকতে পারে একটা স্টুডেন্ট ক্লাসে? স্টুডেন্টের নেম থাকতে পারে, স্টুডেন্টের আইডি থাকতে পারে, স্টুডেন্টের এজ থাকতে পারে, স্টুডেন্টের ক্লাসরুম থাকতে পারে, ইত্যাদি বিভিন্ন ডাটা থাকতে পারে। এই যে এইসব ডাটা আছে, এইসব ডাটা কিন্তু শুরুতে কিন্তু খালি থাকে বা নাল থাকে। নাল না মানে, যেমন নেম, নেম একটা স্ট্রিং, এটা থাকবে একটা খালি স্ট্রিং। আইডি, আইডি একটা ইন্টিজার, এটা থাকবে জিরো। এজ, এজ একটা ইন্টিজার, এটা থাকবে জিরো। ক্লাস, ক্লাস একটা স্ট্রিং, এটা থাকবে এমটি স্ট্রিং। এখন আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব, ঠিক আছে, এগুলো কিন্তু এরকম খালি থাকবে না। আমি চাইলে এগুলোতে কিছু ভ্যালু দিতে পারবো। যেমন নেম, আমি চাচ্ছি যে রফিক এই নামের একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করবো, তখন আমি এই নামটা পাস করে দিতে পারবো ক্লাস আর কনস্ট্রাক্টরে। তখন কনস্ট্রাক্টর বডিতে আমি এই নামটা সেট করে নিতে পারবো, বুঝতে পারছি? তাহলে আইডি এভাবে পাস করতে পারি, এইজও পাস করতে পারি। এটা ছাড়াও, এসব জিনিস পাস করা ছাড়াও কনস্ট্রাক্টর আমি বিভিন্ন কাজ করতে পারি, যেটা আসলে আমার ক্লাসটা শুরু হওয়ার আগে দরকার, ঠিক আছে? মানে আমার যা যা ইনিশিয়াল কাজ করা লাগবে আর কি। যেমন আমরা যখন কোন একটা গাড়ি বানাই বা কোন একটা বাড়ি বানাই, আমাদের কিন্তু ইনিশিয়াল কিছু কাজ থাকে। যেমন আমরা এটা সেট করে দিতে পারি যে আমার গাড়িতে কয়টা চাকা থাকবে, ইঞ্জিনটা কোথায় থাকবে, সামনে পিছনে না মাঝখানে, বুঝতে পারতেছি? তাহলে এগুলো কিন্তু সেট করা যায় আসলে। এগুলো সেট করা ছাড়াও আরো অনেক এক্সট্রা কাজ থাকে না? অবশ্যই থাকে। এগুলাই কিন্তু মানে এই কনস্ট্রাক্টর বডিতে আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, তারপর আসি নো আর্গুমেন্ট কনস্ট্রাক্ট। আচ্ছা, এবার আমরা একটু কোডে যাই, তাহলে জিনিসগুলো একটু বুঝতে সহজ হবে। আচ্ছা, এখন দেখো প্রথমেই আমরা যেই ক্লাসটা বা যেই ফাইলটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করছি সেই ফাইলটা নিয়ে একটু কথা বলি। দেখো এখানে একটা ক্লাস আছে, ক্লাসটার নাম কি? পাবলিক ক্লাস মেইন। আপাতত পাবলিক ওয়ার্ডটা নিয়ে আমরা অত মাথা ঘামাবো না, আমরা এটা সামনে দেখবো যখন এনক্যাপসুলেশন করবো। আপাতত জাস্ট ক্লাস মেইন এই অংশটা দেখি, এটা তো আমাদের সাথে পরিচিত। কিভাবে পরিচিত? এটা কিন্তু একটা ক্লাস, এই ক্লাসটার নাম কি? মেইন। আর লক্ষ্য করবা যে এখানে কিন্তু আমরা বড় হাতে, ক্লাসের প্রথম অক্ষরটা কি হয়? বড় হাতে হয়। আচ্ছা, মেইন। তারপর এখানে ভিতরে একটা কি আছে? ফাংশন আছে, এই ফাংশনের নাম কি? মেইন। একটা জিনিস একটু খেয়াল করা লাগবে সূক্ষ্মভাবে, এটা কিন্তু মেইন এমটা বড় হাতের আর এখানে মেইনটার এম কি ছোট হাতের।
তার মানে এটা কি কনস্ট্রাক্টর? এটা কিন্তু কনস্ট্রাক্টর না। বুঝতে পারছি? তার মানে এই ফাংশনটা কিন্তু এই মেইন ক্লাসের কি না? কনস্ট্রাক্টর না। আচ্ছা, আমি কি এই মেইন ক্লাসে একটা কনস্ট্রাক্টর দিতে পারি? হ্যাঁ, পারি। আমি যদি মেইন, এই যে এটা কিন্তু মেইন ক্লাসের একটা কনস্ট্রাক্টর। এই যে এইটা। এটা কেন কনস্ট্রাক্টর? কারণ এটা কিন্তু কোনো কি নাই, রিটার্ন টাইপ নেই। তাছাড়াও এটার নাম আর ক্লাসের নাম হুবহু সেম। ঠিক আছে? জাভা কিন্তু কেস সেনসিটিভ। জাভা কেস সেনসিটিভ মানে কি? জাভা কেস সেনসিটিভ মানে হলো কেস সেনসিটিভ মানে হচ্ছে জাভার কাছে ছোট হাতের এ আর বড় হাতের এ কিন্তু সেম না। বা জাভাকে যদি তুমি ছোট হাতের বি আর বড় হাতের বি দাও, এদের কিন্তু সেম মনে হবে না। সেজন্য ছোট হাতের মেইন আর বড় হাতের মেইনও কিন্তু জাভার কাছে কি না, সেম না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা আসি আমাদের কোডে। এই যে মেইন এবং মেইন, এই যে এই ক্লাস দুটা কিন্তু ক্লাসের নেম আর এই মেথডের নেম কিন্তু মিলে গেছে। আর এটা একটা মেথড কি বলছিলাম, এই যে প্যারান্থেসিস আছে। তাহলে এটা একটা কি কনস্ট্রাক্টর। এখানে কি থাকে বলছিলাম, এখানে থাকে হচ্ছে কনস্ট্রাক্টর বডি। কনস্ট্রাক্টর বডি। এখানে আমরা এখানে আমরা ক্লাসের শুরুতে আমাদের যা যা রাখা প্রয়োজন আমরা তাড়াতাড়ি করতে পারবো। আমাদের এই ক্লাসটা ইনস্টেন্সিয়েশন করলে বা এই ক্লাসটা থেকে অবজেক্ট ক্রিয়েট করলে আমাদের যা যা রাখা দরকার আমরা তা এখানে রাখবো। যেমন আমি চাইলে একটা জিনিস প্রিন্ট করতে পারি যে মেইন কনস্ট্রাক্টর, মেইনস, মেইনের কনস্ট্রাক্টর কল করা হয়েছে, তাহলে মেইনস কনস্ট্রাক্টর কল্ড। এই যে মেইনের কনস্ট্রাক্টর যে কল হয়েছে এটা প্রিন্ট হবে। আচ্ছা, এখন একটু রান দিয়ে দেখি। দেখো কিছুই কিন্তু প্রিন্ট হয় না, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, যেটা শুরুতে ছিল মেইন ফাংশনের মধ্যে। ঠিক আছে, মেইন ফাংশনটাই তো আসলে আমাদের এন্ট্রি পয়েন্ট, তো এই এই জাস্ট এই লাইনটাই প্রিন্ট হয়েছে। কিন্তু আমরা তো একটা প্রিন্ট করছিলাম যে মেইন কনস্ট্রাক্টর কল, এটা প্রিন্ট হলো না কেন? কারণ আমরা কিন্তু আসলে মেইনের কোনো কনস্ট্রাক্টর কলই করি নাই। মানে আমরা মেইনের কোনো অবজেক্টই ক্রিয়েট করি নাই। আচ্ছা, চলো একটা অবজেক্ট ক্রিয়েট করে দেখি। মেইন অবজেক্ট বা হ্যাঁ অবজেক্টটি নাম দিই ইকুয়াল নিউ মেইন। এই যে এই সিনট্যাক্সটা একটু খেয়াল করো। এই সিনট্যাক্সটা আমি এখন বিস্তারিত ব্যাখ্যা করব, বাট তার আগে যদি একবার রান দিই, দেখো মেইনস কনস্ট্রাক্টর কল এখন কিন্তু প্রিন্ট হয়েছে। তার মানে এই কনস্ট্রাক্টরটা কি হয়েছে, কল হয়েছে। আচ্ছা, আমি কি এটা একবার কল করতে পারবো না? আমি চাইলে অনেক অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এটা অবজেক্ট টু, এটা অবজেক্ট ওয়ান। তাহলে এখন কয়বার প্রিন্ট হওয়া উচিত? এখন কিন্তু দুইবার প্রিন্ট হওয়া উচিত, তাই না? আচ্ছা, এই যে দুইবার প্রিন্ট হচ্ছে। আচ্ছা, তার আগে এই সিনট্যাক্সটা একটু খেয়াল করি। এই সিনট্যাক্সটা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে সিনট্যাক্সটা হচ্ছে অনেকটা এরকম, মানে যে কোনো অবজেক্ট ক্রিয়েট করা সিনট্যাক্স কি? অবজেক্ট ক্রিয়েট করা সিনট্যাক্স হচ্ছে প্রথমে থাকবে ক্লাস নেম, প্রথমে কি থাকবে? ক্লাসের নাম। তারপর থাকবে হচ্ছে অবজেক্ট নেম, অবজেক্টের নাম, অবজেক্ট নেম। তারপর একটা অ্যাসাইনমেন্ট অপারেশন, মানে সমান চিহ্ন। এর ডান পাশে আমরা কি লিখবো? ডান পাশে কনস্ট্রাক্টরকে কল করব। কিন্তু কনস্ট্রাক্টর কিন্তু আমরা মেথড যেভাবে কল করি ওইভাবে কল করলেই হবে না, একটা নিউ কিওয়ার্ড ইউজ করা লাগবে। নিউ কিওয়ার্ড কেন ইউজ করতেছি? কারণ আমরা কিন্তু এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, নতুন একটা অবজেক্ট কি করতেছি, ক্রিয়েট করতেছি। ওর কিন্তু মেমোরিতে কি লাগবে? কিছু স্পেস লাগবে, নতুন কিছু স্পেস অ্যালোকেট করা লাগবে। এইটার জন্য আমরা নিউ কিওয়ার্ডটা ইউজ করি। তার মানে জাস্ট সিম্পলি এটা মনে রাখলেই হবে যে যখন আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করব তখন আমাদের কি ফলো করতে হবে? প্রথমে ক্লাস নেমটা থাকবে, সেটা যাই হোক, স্টুডেন্ট, ব্যাংক, ব্যাংক ব্যালেন্স, লোন, স্ট্যাটিস্টিক্স। তারপরে থাকবে অবজেক্ট নেম। অবজেক্ট নেমটা কি হবে? অবজেক্ট নেমটা ভেরিয়েবল নেম যা হইতে পারে তাই হতে পারবে, মানে আমাদের যা ইচ্ছা। আমরা চাইলে স্টুডেন্ট ওয়ান রাখতে পারি, আমরা চাইলে জোনায়েদ রাখতে পারি, ফয়সাল রাখতে পারি, বা মাই ব্যাংক ব্যালেন্স রাখতে পারি। অর্থাৎ এটা আমাদের ইচ্ছা মতো ভেরিয়েবলের যা যা নাম এলো তা রাখতে পারি। তারপর এখানে থাকবে অ্যাসাইনমেন্ট অপারেটরটা, আর এখানে থাকবে নিউ কিওয়ার্ডটা। তারপর এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ওই যে কনস্ট্রাক্টরটা। কনস্ট্রাক্টরটা কি? ক্লাস নেমই, তাহলে ক্লাস নেম। কারণ কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম কি সেম? ঠিক আছে, এখানে কিন্তু আমরা কনস্ট্রাক্টর নাম লিখেছি, এটা না যে এটা ক্লাস নেম, এটা কিন্তু কনস্ট্রাক্টর। কেমনে? যেখানে একটা প্যারেন্থেসিস থাকবে, আর প্যারেন্থেসিসের মধ্যে যদি কোনো আর্গুমেন্ট থাকে ওটা পাস করবো। আমরা সামনে দেখবো এটা। এই যে এখন এই লাইনটা অ্যাকচুয়ালি কি করতেছে? এই লাইনটা এখানে এই যে ডান পাশের এই পোর্শনটা আসলে কি করতেছে? এই পোর্শনটা একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে। কিসের অবজেক্ট? ক্লাস নেমের অবজেক্ট, ক্লাস নেমের অবজেক্ট। আচ্ছা, আর বাম পাশে কি হচ্ছে? বাম পাশে কিন্তু আমরা একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করছি আর একটা অবজেক্টের নাম দিছি। আমরা তো জানি যখন আমরা এরকম সিনট্যাক্সে লিখি তাহলে কি হয়? একটা বাকেট ক্রিয়েট করে। কে ক্রিয়েট করে? জাভার কম্পাইলার। তো বাকেটের নাম কি দেয়? যেটা অবজেক্টের নাম বা ভেরিয়েবলের নাম, অবজেক্ট নেম।
তাহলে একটা খালি বাকেট ক্রিয়েট হলো। ঠিক আছে? তারপর এই যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, এই অবজেক্টটাকে সে এনে এই বাকেটে রেখে দিবে। কেন রেখে দিবে? কারণ এই যে এই অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর কাজই হচ্ছে এটা, যে ডান পাশে যেটা থাকবে সেটাকে সে বাম পাশের ভেরিয়েবলে বা বাকেটে অ্যাসাইন করে দিবে। জিনিসটা আরেকবার রিপিট করি। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ডান পাশে যেই অবজেক্ট বা ভ্যালু থাকবে সেটাকে বাম পাশে যেই বাকেট বা ভেরিয়েবল থাকবে ওইখানে অ্যাসাইন করে দেওয়া। তাহলে আমার অবজেক্ট নেমে এখন এই যে নতুন অবজেক্ট ক্রিয়েট হয়েছে এটা ও অ্যাসাইন করে দেবে। এই যে অবজেক্ট এখন এইখানে থাকবে। জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা কোডে আসি। কোডে দেখো সেম জিনিস হয়েছে। ক্লাস, আমাদের ক্লাসের নাম কি? মেইন ক্লাস। আমাদের অবজেক্টের নাম কি দিলাম? অবজেক্ট ওয়ান। একটা সমান চিহ্ন বা অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর একটা নিউ কিওয়ার্ড, এটা কিন্তু দেওয়াই লাগবে। অর্থাৎ এই সিনট্যাক্সটা আমাদের ফলো করা লাগবে। আর মেইন এটা হচ্ছে কনস্ট্রাক্টরের নাম, এই যে এই কনস্ট্রাক্টরের নাম, এখানে যে কনস্ট্রাক্টর আছে তার নাম। তারপর প্যারেন্থেসিস, কারণ এটা একটা মেথড, কনস্ট্রাক্টর কিন্তু একটা স্পেশাল টাইপ অফ মেথড। আর স্টেটমেন্ট যেহেতু শেষ, আমাদের কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি একটা অবজেক্ট ক্রিয়েট করার প্রসেস। আর এটা কি? এটা হচ্ছে ওই অবজেক্টের একটা কনস্ট্রাক্টর। তাহলে আমরা এই কনস্ট্রাক্টরটা কল করার মাধ্যমে কি ক্রিয়েট করতেছি? অবজেক্ট ক্রিয়েট করতেছি। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এখানে আসলে অবজেক্ট কোনগুলা, অবজেক্ট হচ্ছে এই যে অবজেক্ট ওয়ান আর অবজেক্ট টু। আরেকবার রিপিট করি, এখানে অবজেক্ট কোনগুলো? অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু। কিন্তু ক্লাস কোনটা? ক্লাস কিন্তু একটাই, এটা হচ্ছে এই মেইন ক্লাসটা, এই যে মেইন ক্লাস। ঠিক আছে? পাবলিক ক্লাস মেইন, পাবলিকটা আপাতত স্কিপ করি, ইগনোর করি। আমাদের তাহলে এখানে ক্লাস কোনটা? জাস্ট ক্লাস মেইন। আচ্ছা, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি। কারো কি কোনো সমস্যা আছে এই পোর্শনে? আচ্ছা, আশা করি নাই। তাহলে আমরা সামনে যাই। আচ্ছা, এখানে আমরা কিন্তু মেইন ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর কল করে আবার মেইন মেথডের মধ্যে সব ফাংশনালিটি শো করছি। জিনিসটা একটু কনফিউজিং লাগতে পারে। চলো আমরা একটা আলাদা ক্লাস ক্রিয়েট করি। আচ্ছা, আমরা এতদিন যা কাজ করেছি সবই মেইন ক্লাসের মধ্যেই করছি। আলাদা ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখি। দেখো, আমরা জাস্ট এখানে এই প্লাস সাইন একটা ক্লিক দিব, তারপরে যে দেখো জাভা ক্লাস, তাহলে এটাতে একটা ক্লিক দিব। আর এখন জাভা ক্লাসের নেমটা দিব, মানে নামটা কি হবে? চলো একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করি। অর্থাৎ এই ক্লাসের নাম কি? স্টুডেন্ট। আচ্ছা, এই যে আমাদেরকে কিন্তু সিনট্যাক্স দিয়ে দিছে, পাবলিক ক্লাস স্টুডেন্ট। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু পাবলিক ক্লাস। তো আমি কি বুঝলাম? পাবলিক ক্লাসের ক্ষেত্রে ক্লাসের নাম যেটা, ফাইলের নামও কিন্তু সেটাই হবে। তাহলে দেখো, ক্লাসের নাম স্টুডেন্ট, ফাইলের নাম কি? স্টুডেন্ট। আচ্ছা, আপাতত এটা স্কিপ করি, পরবর্তীতে আবার আসবো। আচ্ছা, আমরা এখন যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে স্টুডেন্টের আমরা কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করবো? তাহলে ক্লাসের নাম কি? স্টুডেন্ট, জাস্ট সেটাই লিখবো, স্টুডেন্ট। আর পরে দুইটা ব্র্যাকেট দিব, প্যারেন্থেসিস। এই যে এটাই হয়ে গেল আমাদের স্টুডেন্ট কনস্ট্রাক্টর। আচ্ছা, কনস্ট্রাক্টরটা কল হলে একটা মেসেজ প্রিন্ট করি যে স্টুডেন্ট কনস্ট্রাক্টর কল্ড। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারবো? যে স্টুডেন্টের কনস্ট্রাক্টরটা কল হয়েছে। আচ্ছা, এই স্টুডেন্ট ক্লাসটা কিন্তু খুবই ফাঁকা ফাঁকা, এখানে কিন্তু কোনো আসলে ডাটা নাই। ক্লাস কিন্তু আসলে কি করে? ডাটা, তারপর মেথড, ওই ডাটার উপর কাজ করবে এমন কিছু মেথড এটাকে বাইন্ড করে একসাথে। ঠিক আছে? ডাটাহীন ক্লাস বা মেথডহীন ক্লাস আসলে তেমন কোনো কাজের না। আমাদের এই যে ওওপি প্যারাডাইম, এই ওওপির মূল জিনিসটা এটা, যে ক্লাসের মধ্যে আমরা ডাটা, মেথড এগুলো একসাথে থাকবে, রিলেটেড ডাটাগুলো একসাথে থাকবে, রিলেটেড মেথডগুলো একসাথে থাকবে। কিন্তু এখানে কোনো মেথড ডাটা নেই। আমরা কি ডাটা রাখতে পারি? একটা স্টুডেন্টের কি কি ডাটা থাকতে পারে, এটা আসলে আমাদের প্রয়োজনের উপর নির্ভর করে। কিন্তু আপাতত ধরেন একটা স্টুডেন্টের কি কি ডাটা রাখা লাগতে পারে? নেম রাখা লাগতে পারে, তারপর তার বয়স রাখা লাগতে পারে, তারপর তার আইডি রাখা লাগতে পারে। আর কি রাখা লাগতে পারে? এরকম আপাতত এই তিনটা জিনিস ধরে নি। ঠিক আছে? তাহলে এই যে এই স্টুডেন্ট কনস্ট্রাক্টর, আমি যখন এটা কল করব তখন এই স্টুডেন্ট ক্লাসটা ক্রিয়েট হবে। তাহলে চলো একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করি। আপাতত আমি হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা রিমুভ করে দিচ্ছি। তো এই যে স্টুডেন্ট, আচ্ছা ফরম্যাটটা কি ছিল? প্রথমে ক্লাস নেম, তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট নেম। আমি অবজেক্ট নেম দিলাম ছোট হাতের এস দিয়ে স্টুডেন্ট ওয়ান, তারপর দিলাম নিউ। অ্যাসাইনমেন্ট অপারেটর পর কি দেওয়া লাগবে? নিউ, কারণ এটা নতুন অবজেক্ট আমরা ক্রিয়েট করতেছি। আবার হচ্ছে এবার হচ্ছে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরটা কি? স্টুডেন্ট, তারপর সেমিকোলন। এই যে এখন আমাদের কি স্টুডেন্ট ক্লাসটা কিন্তু কি হয়েছে? ক্রিয়েট হয়ে গেছে। স্টুডেন্ট, সরি ক্লাস না, অবজেক্টটা। এখানে কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েট করছি, ক্লাস তো আমাদের লেখাই আছে। এই যে এই ফাইলে যা আছে এটা পুরোটাই ক্লাস, এটা কিন্তু কোনো এক্সিস্টেন্স নাই। আর এখন যেটা করলাম স্টুডেন্ট ওয়ান, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট।
এটার একটা এক্সিস্টেন্স আছে মেমোরিতে কিন্তু এটা জায়গা দখল করে। ও এখানে ইন্টিজার, এজ, আইডি এগুলোর জন্য যা জায়গা দখল করে এগুলো যোগফল আর মেথড টেথড এগুলো মিলেই টোটাল জায়গাটা কিন্তু স্টুডেন্ট ওয়ান দখল করে। ঠিক আছে? তার মানে স্টুডেন্ট ওয়ানের রিয়েল এক্সিস্টেন্স আছে, কিন্তু এই স্টুডেন্টের কোনো এক্সিস্টেন্স আপাতত আমাদের মেমোরিতে রান করার সময় নাই। আচ্ছা, আর ডান পাশে আমরা কি রাখবো? আমরা রাখবো হচ্ছে কনস্ট্রাক্টরটা, সাথে নিউ কিওয়ার্ডটা দিব। আচ্ছা, এখন তাহলে আমাদের কি প্রিন্ট হওয়া উচিত? যে কনস্ট্রাক্টর কল হয়েছে এটা প্রিন্ট হওয়া উচিত। এই যে স্টুডেন্ট কনস্ট্রাক্টর কল। আচ্ছা, ভেরি নাইস। এখন আমরা যদি এই স্টুডেন্টটাকে মনে করি এখানে কনস্ট্রাক্টরের মধ্যে প্রিন্ট করলাম সাউট। সাউট দিয়ে জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্টনটা ইজিলি লেখা যায়। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম দিয়ে নেম দিলাম, তারপর এইজটা প্রিন্ট করলাম, তারপর আইডিটা প্রিন্ট করলাম। ঠিক আছে? এটা আসলে আমার অটো কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমরা এই জিনিসটা আসলে ইজিলি টাইপ করা যায়, জাস্ট সময় অপচয় না হওয়ার জন্য ব্যবহার করলাম। তো দেখো আমরা কিন্তু স্টুডেন্টের নাম, এজ, আইডি প্রিন্ট করলাম। চলো দেখি এগুলা কি দেয়। দেখো, নাম হচ্ছে নাল, কারণ একটা এমটি স্ট্রিং। তারপর হচ্ছে এজ 0, আইডি 0। কারণ কি? কারণ আমরা আসলে ওকে কোনো নেম, এজ, আইডি গুলো বলেই দিই। ঠিক আছে? কিন্তু মনে করো আমরা স্টুডেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, মনে করো স্টুডেন্টের নাম হলো স্টুডেন্টের নাম হচ্ছে মেহেদি। ঠিক আছে? বা রফিক, করিম, বা মাহাদি। ঠিক আছে? স্টুডেন্ট নাম মনে করো মাহাদি। কিন্তু আমি কিন্তু এটা এখানে পাঠাইতে পারতেছি না স্টুডেন্টের নামটা। ঠিক আছে? আমার কি করা লাগবে? আমি চাইলে এটা করতে পারি, স্টুডেন্ট ওয়ান ডট নেম ইকুয়াল মাহাদি। ঠিক আছে? এখন কিন্তু স্টুডেন্ট নাম কি হয়ে গেছে? মাহাদি হয়ে গেছে। এটা হয়তো তোমরা গত ক্লাসে দেখছিলা। আমি যদি এখন স্টুডেন্ট নাম প্রিন্ট করি, স্টুডেন্ট ডট নেম, কিন্তু মাহাদি শো করবে। কিন্তু ধরো আমি এইভাবে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে কনস্ট্রাক্টর যখন ক্রিয়েট হবে তখনই স্টুডেন্টের নামটা কি হবে? সেট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই এই পোর্শনটা তো আমরা মনে হয় আশা করি সবাই বুঝতে পারছি। এটা হচ্ছে অবজেক্টটা ডট দেওয়ার মাধ্যমে আমরা মিন করে যে আমরা ওই অবজেক্টের একটা ভেরিয়েবল বা ফিল্ড অ্যাক্সেস করব। ফিল্ডটার নাম কি? নেম। তাহলে আমরা নেমটা কি সেট করলাম? মাহাদি সেট করলাম। অর্থাৎ ডান পাশে যেটা আছে সেটাকে আমরা বাম পাশের যে ভেরিয়েবল আছে ওইখানে অ্যাসাইন করছি। তারপর আমরা এটা জাস্ট প্রিন্ট করে দিলাম। তাহলে যে প্রিন্ট হয়ে যাবে সুন্দর মতো মাহাদি প্রিন্ট হয়েছে। কিন্তু কথা হচ্ছে আমরা চাচ্ছি যে এই জিনিসটা আমাদের এখানে সেট না করে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা সেট করবো। এটা কি পসিবল? হ্যাঁ, এটা কিন্তু পসিবল। কিভাবে পসিবল? আমাদের এখানে স্টুডেন্টে কিন্তু আমরা নর্মাল ফাংশনের মতো প্যারামিটার পাস করতে পারি। তাহলে দেখো আমি যদি স্ট্রিং আর্গ নেম এই প্যারামিটারটা পাস করি, তাহলে কিন্তু আমরা নেমটা সরাসরি সেট করতে পারবো। কিভাবে সেট করতে পারবো? যেমন এই যে নেম ইকুয়াল আর্গ নেম হয়ে গেল। তার মানে আমি এখন প্যারামিটারে যা পাস করি, যে এখন এখানে একটা এরর দিচ্ছে কারণ আমি প্যারামিটারে কিছু পাস করি নাই। তার মানে এখন কিন্তু আর এমটি কোনো কনস্ট্রাক্টর স্টুডেন্টের মধ্যে নাই। আমার যদি কনস্ট্রাক্টর কল করাই লাগে তাহলে এটাই কল করা লাগবে, কারণ একটাই কনস্ট্রাক্টর আছে এবং সেই কনস্ট্রাক্টর একটা কি পাস হচ্ছে? একটা প্যারামিটার পাস হচ্ছে, এবং সেই প্যারামিটারটা তাহলে আমাদের এখানেও পাস করা লাগবে। তাহলে প্যারামিটারটা যদি আমরা পাস করি, প্যারামিটারটা কি হতে পারে? মাহাদি। ঠিক আছে? তাহলে এবার যদি রান দিই, দেখো নেম কিন্তু সেট হয়ে গেছে। যদিও এই যার আইডি সেট হয়নি, আমরা কিন্তু ওগুলো সেট করিও নাই, কিন্তু নেমটা সেট করছি মাহাদি, মাহাদি সেট হয়ে গেছে। বা আমরা চাইলে অন্য কিছু সেট করতে পারি, যেমন জোনায়েদ, মহিউদ্দিন, এটা যদি সেট করি, তারপর যদি রান দিই, তাহলে এই যে জোনায়েদ, মহিউদ্দিন সেট হয়ে গেছে। তাহলে এটা আমরা কি করলাম? আমরা কনস্ট্রাক্টরের আর্গুমেন্টের মাধ্যমে একটা ভ্যালু, ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছি। এরপর আসে আমরা চাইলে আরো আর্গুমেন্ট পাস করতে পারি নর্মাল মেথডের মতো, যেমন ইন্ট এজ, আর্গ এজ, ইন্ট আইডি। ঠিক আছে? তাহলে কি? তাহলে এজ সমান আর্গ এজ, আইডি সমান, আচ্ছা না, এটা হবে আর্গ আইডি। আচ্ছা, এই যে। তাহলে এখন আমি কি সাথে কি পাস করতে পারবো? সাথে প্রথমে যাবে এজ, মনে করো 24, আর আইডি যাবে হচ্ছে 432। বুঝতে পারছি? এখন যদি আমরা রান দিই, তাহলে এজ আর আইডি সহ কিন্তু আসলে প্রিন্ট হওয়া উচিত। এই যে এজটাও প্রিন্ট হচ্ছে, আইডিটাও প্রিন্ট হচ্ছে। তার মানে আমরা কিসের মাধ্যমে পাস করছি? কনস্ট্রাক্টরের মাধ্যমে পাস করছি। এই যে এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এটা পাস করেছি। এখন এখানে একটা জিনিস খেয়াল করবা, যে আমি এখানে আর্গ নেম দিচ্ছি, আমি কিন্তু শুধু নেম দিই নাই এটার নাম। ঠিক আছে? কারণ আমি যদি শুধু নেম দিই এটা, তাহলে এটাও কিন্তু কি হয়ে যাবে? নেম হয়ে যাচ্ছে। তাহলে কনস্ট্রাক্টরটা একটু খেয়াল করো, আমি যখন নেম প্যারামিটারটা পাস করছি, ঠিক আছে, এখানে দেখো আমি যখন নেম প্যারামিটারটা পাস করতেছি, এটা কিন্তু নেম ইকুয়াল নেম হয়ে যাচ্ছে। তাহলে এই নেমটা কোন নেম আমি কিভাবে বুঝাবো? এটা কি প্যারামিটারের নেম নাকি আমার ক্লাসের ভেরিয়েবল নেম? তাই না? এটা বোঝানোর আসলে একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে দিস। একটা ক্লাসের ভেতরে দিস ভেরিয়েবলটা সবসময়, এই যে এই দিস ভেরিয়েবল, এটা সবসময় এই ক্লাসের অবজেক্টটাকে মিন করবে। মানে এই ক্লাস থেকে যে অবজেক্টটা ক্রিয়েট হবে ওই অবজেক্টটাকেই মিন করে। বা সহজে যদি বলি একদম,
এই ক্লাসটাকে মিন করে। তার মানে দিস কাকে মিন করে? এই ক্লাসটাকে। তাহলে আমি যখন দিস ডট দিব, ডট দেওয়ার মাধ্যমে আমি এই ক্লাসের ভেরিয়েবল গুলা বা মেথড গুলো অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে কি আছে? নেম আছে, এজ আছে, আইডি আছে। তাহলে আমি যখন দিস ডট নেম দিব, এটা মিন করবে যে এটা কিন্তু এই প্যারামিটারের নেম না, এটা হচ্ছে ক্লাসের নেম। আরেকবার রিপিট করি, আমি যখন দিস ডট কিছু দিব সেটা কিন্তু প্যারামিটারের কোনো কিছু মিন করবে না, সেটা মিন করবে সেই ক্লাসের কোনো একটা ভেরিয়েবল। যেমন এখানে দিস ডট নেম মিন করবে নেম, দিস ডট এজ মিন করবে এজ, দিস ডট আইডি মিন করবে আইডি। যদিও আমার প্যারামিটারে সেম নামের কিছু একটা থাকে, তাও কিন্তু ও ওই ক্লাসের ভেরিয়েবল গুলাকেই পয়েন্ট করবে। যেমন আমি যখন দিস ডট নেম ইকুয়াল নেম দিই, এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? এখন কিন্তু আমার মধ্যে আর কোনো কনফিউশন নেই, এটা কোন নেম? এটা হচ্ছে ক্লাসের নেম। আর এই নেমটা কোন নেম? এই নেমটা হচ্ছে প্যারামিটারে যে নেমটা আসছে সেই নেমটা, অর্থাৎ সবচেয়ে রিসেন্ট নেমটা। এই এই লাইনে কি হচ্ছে? এই লাইনে আমার কাছে যে প্যারামিটারের মাধ্যমে নেমটা আসছে সেটাকে আমি এই ক্লাসের ভেরিয়েবল নেমে অ্যাসাইন করে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেম কাজটা কিন্তু আমরা বাকি ভেরিয়েবল গুলোর জন্য করতে পারি। আমাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই সেম নাম দেওয়ার ক্ষেত্রে। আমরা এখন ইচ্ছা মতো সেম নাম দিতে পারবো, বাট খেয়াল রাখতে হবে আমাদের দিস ডট দিয়ে বামে অ্যাসাইন করার সময় লিখতে হবে। তাহলে দিস ডট এইচ সমান এইচ, আর দিস ডট আইডি সমান আইডি। আচ্ছা, এখানে আরেকবার রিপিট করি লাস্ট বারের মতো। দিস ডট এটা কি? এটা হচ্ছে এই ক্লাসের থেকে যে অবজেক্ট ক্রিয়েট হবে সেই অবজেক্টের রেফারেন্স। তাহলে আমি যখন দিস ডট নেম দিব, তাহলে নেমটা বোঝাবে এই ক্লাসের যে ভেরিয়েবল নেম আছে সেটাকে। তার মানে আমি এই ক্লাসের নেম ভেরিয়েবলে কি অ্যাসাইন করতেছি? প্যারামিটারে যে নেম ভেরিয়েবল আছে সেটা। এবং আমি এখানে প্যারামিটার কি পাস করতেছি? জুনাইদ মুহিউদ্দিন। তাহলে কি সেটে যাবে? ওই ক্লাসের নেম ভেরিয়েবলে জুনাইদ মুহিউদ্দিন সেটে যাবে। যদি এখন একবার রান দিয়ে দেখি, তাহলে দেখো আগের মতো আউটপুট আছে। তার মানে আসলে কোডটা কিন্তু চেঞ্জ হয়নি, যদিও নামগুলো কিন্তু সেম, নেম নেম এইজ এইজ আইডি আইডি, কিন্তু এটা কোনো সমস্যা করে নাই। আচ্ছা, আরেকটা জিনিস, জাভাতে কিন্তু কনস্ট্রাক্টর ওভারলোডিং নামে একটা জিনিস আছে। কনস্ট্রাক্টর ওভারলোডিং জিনিসটা কি? আচ্ছা, আমরা কিন্তু এটা দেখলাম এই মাত্র যে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, অর্থাৎ কোনো আর্গুমেন্ট ছাড়াই কনস্ট্রাক্টর কল। আচ্ছা, এরপর আসি কনস্ট্রাক্টর উইথ আর্গুমেন্ট। হ্যাঁ, এটাও দেখলাম যে আমরা একটা স্টুডেন্ট ক্লাসে স্টুডেন্ট কনস্ট্রাক্টরে কিছু আর্গুমেন্ট পাস করতে পারি। সেটা হতে পারে নাম, বয়স, আইডি, জেন্ডার, ক্লাস, অনেক কিছু হতে পারে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে নেম আর্গুমেন্ট। সেম নেম আর্গুমেন্ট মানে যেটাই মাত্র দেখলাম, নাম যদি সেম হয়, নেম এজ, সেক্ষেত্রে আমরা দিস ডট এই সিনট্যাক্স সেট করতে পারি। আমাদের ইজিয়ার হবে আরো, সেম নাম হলেও প্রবলেম হবে না। আচ্ছা, তারপর আসে হচ্ছে এবার আসি ওভারলোডিং। ওভারলোডিং জিনিসটা কি? ওভারলোডিং জিনিসটা হচ্ছে একটা জিনিসকে বারবার ইউজ করা। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কনস্ট্রাক্টর ওভারলোডিং বলতে কি মিন করে? কনস্ট্রাক্টর ওভারলোডিং বলতে মিন করে আমার ক্লাসে কনস্ট্রাক্টর থাকবে একাধিক, কিন্তু তাদের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? তাদের মধ্যে পার্থক্য থাকবে হচ্ছে তাদের প্যারামিটারে। কোনো কনস্ট্রাক্টরে দেখা যাবে কোনো প্যারামিটার নাই, কোনো কনস্ট্রাক্টরে দেখা যাবে দুইটা প্যারামিটার আছে, কোনো কনস্ট্রাক্টরে দেখা যাবে তিনটা প্যারামিটার আছে। বুঝতে পারছি? জিনিসটা যদি আমরা করে দেখি তাহলে একটু ইজিয়ার হবে। যেমন কেউ যদি চায় যে সে একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করবে কিন্তু কোনো আর্গুমেন্ট পাস করবে না, সে কিন্তু এতক্ষণ সেটা পারতেছিল না। এই যে এখন এখন কিন্তু সে সেটা পারতেছে না। তাকে অবশ্যই একটা নেম দেওয়া লাগবে, একটা এজ দেওয়া লাগবে, একটা আইডি দেওয়া লাগবে। কিন্তু মনে করো কেউ একটা স্টুডেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে যে শুধু কিছুই দিবে না, মানে সে পরে দিবে, পরে ইউজার থেকে হয়তো ইনপুট নিবে বা এরকম কিছু। সে চাচ্ছে একটা খালি অবজেক্ট ক্রিয়েট করতে, যেটাতে কোনো নাম, এজ বা আইডি সে সেট করবে না, সে চাইতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের একটা কি দেওয়া লাগবে? একটা এমটি কনস্ট্রাক্টর দেওয়া লাগবে এইভাবে। আচ্ছা, তো এই এমটি কনস্ট্রাক্টরের ভিতরে আসলে কি হচ্ছে সেটা আমরা চাইলে প্রিন্ট করে দেখতে পারি। এই যে জাস্ট প্রিন্ট, আমরা এখানে স্টুডেন্ট এমটি কনস্ট্রাক্টর কল দিব। এই যে এখন মনে করো আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, স্টুডেন্ট এমটি স্টুডেন্ট নাম দিলাম এই ভেরিয়েবলের, সমান নিউ স্টুডেন্ট। এখন আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে কিন্তু কি আসা উচিত? খালি নাল, জিরো, এগুলো আসা উচিত। সেগুলাই আসছে। কারণ কি? এমটি কনস্ট্রাক্টর কলেছে। আমরা যখন প্যারামিটার কিছু পাস করি না তখন কোনটা কলেছে? এমটি কনস্ট্রাক্টরটা। আর প্যারামিটারে যখন নেম, এইজ, আইডি পাস করছি তখন ওই দ্বিতীয় কনস্ট্রাক্টরটা কলেছে। আমি চাইলে একটা প্যারামিটার সহ কনস্ট্রাক্টর রাখতে পারি, স্টুডেন্ট, শুধু নামটা পাস করবো। ঠিক আছে? আমি চাইলাম যে আপাতত স্টুডেন্টের কোনো আইডি দেওয়া হয় নাই, বা স্টুডেন্ট এখনো ভর্তি হয় নাই, তার কোনো আইডি নেই, আর তার এই বয়সটাও সে আমাদেরকে এখনো জানাই নাই। তাহলে আমরা অবজেক্ট কি ক্রিয়েট করবো না? অবশ্যই করবো। আমরা বসে থাকবো না, আমরা অবজেক্ট ক্রিয়েট করবো। কিন্তু শুধু কি অ্যাসাইন করবো? নেমটা অ্যাসাইন করবো। তার এজ বা আইডি গুলো কি রাখবো? আপাতত খালি রাখবো, জিরো রাখবো। তাহলে জিনিসটা কিভাবে হবে? দিস ডট নেম ইকুয়াল নেম। আচ্ছা, আরেকবার রিপিট করি। এখানে আমাদের দিস ডট কেন করা লাগলো? কারণ প্যারামিটারের নাম আর ভেরিয়েবলের নাম সেম হয়ে গেছে। প্যারামিটারে যদি অন্য কিছু থাকতো, টেস্ট, তাহলে আমাদের এখানে কি দেওয়া লাগতো? টেস্ট দেওয়া লাগতো, আর এখানে কোনো দিস ডট দেওয়া লাগতো না, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেহেতু প্যারামিটারের নাম আর
ক্লাস ভেরিয়েবল নাম সেম হয়ে গেছে, তাই আমার দিস ডটটা ইউজ করা লাগছে। আচ্ছা চলো আমরা সব আবার প্রিন্ট করে দেখি। আচ্ছা এটা কিন্তু এমটি কনস্ট্রাক্টর না, এটা হচ্ছে ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে এবার প্রিন্ট দিয়ে দেখি কি হয়। আচ্ছা ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটা কিন্তু কল হয়নি, কেন কল হয়নি? কারণ আমরা এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি। এটা স্টুডেন্ট স্টুডেন্ট টু ইকুয়াল স্টুডেন্ট টু না, এটা আমি চাইলে স্টুডেন্টের নামও সেট করতে পারি। যেমন স্টুডেন্টের নাম দিলাম হিমাদ্রি ইকুয়াল নিউ স্টুডেন্ট এবং নাম দিলাম হিমাদ্রি। ঠিক আছে, এখন তাহলে জাস্ট নেমটা পাস করছি, তাহলে কি ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর কল হইছে। আর স্টুডেন্টের নামটা কি সেট হয়েছে? হিমাদ্রি সেট হয়েছে। আর এজ কত, আইডি কত? 0, কারণ ওগুলো আমরা এখনো সেট করিনি। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে কিন্তু কনস্ট্রাক্টর ওভারলোডিং জিনিসটা কি? কনস্ট্রাক্টর ওভারলোডিং জিনিসটা হচ্ছে আমি আসলে আমার ক্লাসটা কিভাবে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি তার উপর ভিত্তি করে আমি বিভিন্ন বিভিন্ন প্যারামিটার পাস করতে পারি। যদি আমি কোনো প্যারামিটার পাস না করে বা কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ না করে ক্লাস ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এমটি কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করব। আর যদি আমি জাস্ট একটা ভেরিয়েবল পাস করার মাধ্যমে একটা ক্লাস ক্রিয়েট করতে চাই, অবজেক্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি এই কনস্ট্রাক্টরটা কল হবে। যদি আমি দেখা যায় যে আমার কনস্ট্রাক্টরে তিনটা ভেরিয়েবলই পাস করে দিছি, স্ট্রিং, ইন্ট, নাম, বয়স, আইডি, সেক্ষেত্রে এই কনস্ট্রাক্টরটা কল হবে। অর্থাৎ আমি প্যারামিটারে কি পাস করতেছি, এই যে প্যারামিটার আমি এখানে তিনটায় পাস করতেছি, তাহলে 3 নাম্বার কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। প্যারামিটারে কিছু পাস করতেছি না, তাহলে এমটি কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। তার মানে আমি কি পাস করতেছি সেটার উপর নির্ভর করে আসলে কোন অবজেক্টটা, কোন কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হবে সেটা কিন্তু আসলে সিলেক্ট হচ্ছে। আচ্ছা এটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। আচ্ছা এবার আমরা সামনে যাই। আমরা কিন্তু চাইলে একটা কনস্ট্রাক্টর থেকে আরেকটা কনস্ট্রাক্টর কল করতে পারি। ঠিক আছে, মনে করো আমরা এখানে চাচ্ছি যে এই কনস্ট্রাক্টর থেকে আমরা এই কনস্ট্রাক্টরকে কল করব। ঠিক আছে, এটা কখন লাগতে পারে? মনে করো স্টুডেন্ট, এই কনস্ট্রাক্টরটা একটা এমটি কনস্ট্রাক্টর, এখানে কিন্তু আমরা কোনো কি পাস করিনি, কোনো প্যারামিটার পাস করিনি। কিন্তু আমরা চাচ্ছি যে প্যারামিটার পাস না করলে তখন বাই ডিফল্ট কিছু নাম সেটে যাবে, যেমন নো নেম সেট। বাই ডিফল্ট কিছু বয়স সেটে যাবে, যেমন 12, 10। আমরা জানি যে এবারে যে সবার বয়স এরকম, তাহলে ওরকম একটা বয়স সেটে যাবে। বাই ডিফল্ট একটা আইডি সেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জিনিসটা আমরা কিভাবে সেভ করতে পারি? আমরা স্টুডেন্ট থেকে ডিরেক্টলি নেম, এজ, আইডি গুলো সেট করতে পারি। কিন্তু এটা তো আমরা জানি আমরা কিভাবে করবো। দিস ডট নেম ইকুয়াল মনে করো নো নেম সেট, এভাবে করতে পারি। কিন্তু এটা ছাড়াও আরেকটা উপায় আছে। আমরা চাইলে ওই সব ডাটা সেট করে এরকম একটা কনস্ট্রাক্টর কল করতে পারি। কিভাবে? জাস্ট দিস দিয়ে দিসের মধ্যে প্যারামিটার গুলো লিখবো। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে স্টুডেন্ট লিখি নাই, এখানে কিন্তু দিস লিখছি। তার মানে আমি যখন একটা কনস্ট্রাক্টর ভিতর থেকে আরেকটা কনস্ট্রাক্টর কল করবো, আমার নিয়মটা কি? দিস লেখা লাগবে, তারপর প্যারেন্থেসিসের মধ্যে প্যারামিটার গুলো দেওয়া লাগবে। আচ্ছা তাহলে প্যারামিটার গুলো আমরা কিভাবে দিব? প্যারামিটার গুলো হচ্ছে জাস্ট নর্মাল নিয়মে, যেমন নাম কি, নো নেম সেট। আচ্ছা দেখি বলতো, আমি যদি এই কনস্ট্রাক্টরটা কল করি বা এই লাইনটা রান করি, তাহলে কোন কনস্ট্রাক্টরটা কল হবে? অপশন এ এইটা, নাকি অপশন বি এইটা? আচ্ছা আমরা রান দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে কোনটা সঠিক উত্তর। তোমরা ততক্ষণ ভাবতে থাকো। এই যে আচ্ছা আমাদের মূলত এটা কোথায় কল হচ্ছে? এটা কল হচ্ছে এমডি কনস্ট্রাক্টর, মানে এটাতে আমাদের আপাতত এটাকে একটু উপরে তুলে দিই, এটাকে এখানে রাখি, সবার শেষে রাখি হচ্ছে এমডি কনস্ট্রাক্টর কলটাকে, তাহলে জিনিসটা বুঝতে একটু সহজ হবে। এই যে এখন কিন্তু ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর কল হয়েছে, কেন? কারণ আমরা কিন্তু দিসের মধ্যে একটা নাম পাস করছি জাস্ট, তাহলে এটা কার সাথে মিলে? মিলে হচ্ছে এর সাথে, তাই ও কল হয়েছে। কিন্তু আমরা মনে করে চাচ্ছি যে এই যে আইডিটা সেট করে দিব, এই সেট করবো হচ্ছে 12, আর আইডি সেট করবো হচ্ছে -1, মানে যখন কোনো আইডি থাকবে না তখন -1। আমি যদি এখন এখন রান দিই, এখন দেখবা যে 3 নাম্বার আর্গুমেন্টটা কল হবে। এই যে স্টুডেন্ট কনস্ট্রাক্টর কল আছে, এটার নামটা চেঞ্জ করে দিই, স্টুডেন্ট 3 আর্গুমেন্ট কনস্ট্রাক্টর কল, মানে 3টা আর্গুমেন্ট ওয়ালা কনস্ট্রাক্টরটা কল হয়েছে। তাহলে এই যে দেখো স্টুডেন্ট 3 আর্গুমেন্ট কনস্ট্রাক্টর কল। এটা গেল হচ্ছে আমাদের আহ, একটা কনস্ট্রাক্টর থেকে আরেকটা কনস্ট্রাক্টর কল করা। আমরা চাইলে এটা থেকে এটাকে কল করতে পারবো, সেক্ষেত্রে নামটা তো অলরেডি আসছে, তাহলে এই যার আইডিটা পাস করতে পারি এভাবে। আচ্ছা এবার যদি আমরা সামনে যাই, আচ্ছা এবার আমরা শুরু করবো ওপির একটা ওয়ান অফ দি কোর কনসেপ্ট, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন জিনিসটা কি? এটা কিন্তু আমরা নাম থেকে অনেকটা আইডিয়া পাই। যেমন এই যে ক্যাপসুল, আমরা কিন্তু অনেক ক্যাপসুল মেডিসিন দেখছি, যে যেখানে একটা ছবি আছে যে বাইরে একটা আবরণ থাকে, ভেতরে কিছু ওষুধ থাকে। ঠিক আছে, কারণ এরকম মানে এটা আসলে জিনিসটা কি করে, কোনো কিছু ক্যাপসুল করা মানে কোনো ডাটাকে বা কোনো কিছুকে আমাদের চেয়ে হাইড করা বা লুকানো। ঠিক আছে,
আমরা ওই ভিতরের জিনিসগুলো দেখতেছি না। যেমন একটা গাড়ির ইন্টারনাল মেকানিজমকে আমরা দেখি না, বা একটা গাড়ির ইঞ্জিন কিভাবে চলতেছে এটা নিয়ে কি আমাদের মাথা কামড়া লাগে না। বা আমরা চাইলে কি একটা গাড়ির ইঞ্জিন চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো, বা গাড়ির হাইট বা গাড়ির এরকম বিভিন্ন জিনিস এগুলোকে আমরা সহজে চেঞ্জ করতে পারি না। এগুলো আমাদের থেকে কি আছে, হিডেন আছে। ঠিক আছে, জিনিসটা ওরকম। বা যেমন আমরা চাইলে কি গাড়ির ভেতরে কোনো ইন্টারনাল মেকানিজম বা ইন্টারনাল সার্কিটরি কন্ট্রোল করতে পারবো না। ওটা কিন্তু গাড়ি আমাদের যতটুকু কন্ট্রোল দিছে অতটুকু কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে মেথডস ভেরিয়েবলস, এগুলো কিসের ভিতরে আছে, ক্লাসের ভিতরে আছে। বিভিন্ন মেথড, বিভিন্ন ভেরিয়েবলস, এগুলো যে একটা ক্লাসের মধ্যে থাকে বাইন্ড করে বা প্যাক করা অবস্থায়, বিভিন্ন মেথড, বিভিন্ন ভেরিয়েবল, এগুলো যে একটা ক্লাসের মধ্যে প্যাক করা অবস্থায় থাকে, এটাকে আসলে এনক্যাপসুলেশন বলা হয়। এটা ছাড়াও এনক্যাপসুলেশন আরেকটা দিক আছে, সেটা হচ্ছে সব মেথড বা সব ভেরিয়েবল কিন্তু ক্লাসের বাইরে সব অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, যেটা বললাম যে একটা গাড়ির ইঞ্জিন তুমি বাইরে থেকে কিন্তু সব অ্যাক্সেস করতে পারবে না। কারা পারবে? মনে করো একজন মিস্ত্রি পারতে পারে, অথবা দেখা গেলো ওরকম মিস্ত্রি নাই, তার মানে কেউ অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ এটা প্রাইভেট বা হিডেন। আর পাবলিক কি, যেটা সবাই অ্যাক্সেস করতে পারে। যেমন তোমার গাড়ির স্টিয়ারিং হুইল কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারবে। যার কাছে চাবি আছে ওইরকম সবাই অ্যাক্সেস করতে পারে। আবার এখানেও কিন্তু একটা নিয়ম আছে যে চাবি চাবি যদি না থাকে, যার কাছে চাবি নেই সে অ্যাক্সেস করতে পারবে না। তার মানে এটা প্রাইভেটও হইতে পারে, পাবলিকও হইতে পারে। ঠিক আছে, সামনে আসি আরেকটা এক্সাম্পল এনক্যাপসুলেশনের, সেটা হচ্ছে এটিএম বুথ। ঠিক আছে, এটিএম বুথ কিভাবে এনক্যাপসুলেশনের একটা এক্সাম্পল হয়, সেটা হচ্ছে এটিএম বুথে যখন আমরা যাই, ঠিক আছে, এটিএম বুথে কিন্তু অনেক মানুষের ডাটা থাকে, যে কার কত টাকা আছে, কার কিরকম ব্যাংক ব্যালেন্স, কার কিরকম লোন, কার কিরকম স্পেন্ডিং, সব ডাটা কিন্তু এটিএম বুথে থাকে। কিন্তু আমরা কি ওগুলো অ্যাক্সেস করতে পারি না। আমরা কতটুকু অ্যাক্সেস করতে পারি, যতটুকু আমাদেরকে অ্যাক্সেস করতে দেওয়া হয়। যখন আমরা পিনটা দিব, যখন আমরা এটা যে আমি এটা প্রমাণ করব, তখন কিন্তু আমি আমার ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমি কি অন্যদের ডাটা অ্যাক্সেস করতে পারবো, বা অন্যরা কি আমার ডাটা অ্যাক্সেস করতে পারবে? না, পারবে না। এই যে এই জিনিসটা, বা মনে করো আমি কি অন্যদের অ্যাকাউন্টের উপর কোনো কাজ করতে পারবো? আমি কি চাইলে অন্যদের অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো, বা অন্যদের অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবো? পারবো না। সিম্পলি পারবো না। কেন পারবো না? কারণ ওইটার পারমিশন আমার কাছে নাই। ঠিক আছে, জাভাতে এই কাজটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, সেটা হচ্ছে এনক্যাপসুলেশনের মাধ্যমে। যে কিছু জিনিস আমরা ইউজার থেকে হিডেন রাখবো, কিছু জিনিস ইউজারকে শো করবো। ঠিক আছে, আর এটা হচ্ছে জাভার একটা কোর কনসেপ্ট। আচ্ছা, এরপর আসি আহ এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, যে নোটিস নো এন্ট্রি উইদাউট পারমিশন। তার মানে পারমিশন ছাড়া কি করা যাবে না, এন্ট্রি করা যাবে না, বা কোনো কিছু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে এনক্যাপসুলেশনের ওয়ান অফ দি মেইন থিমস। ঠিক আছে, এখন জাভাতে আমরা কিভাবে এনক্যাপসুলেশন অ্যাচিভ করি, সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারের মাধ্যমে। অ্যাক্সেস মডিফায়ার গুলো কি বা মানে কি, সেটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড, এরকম কিছু কিওয়ার্ড আছে, যেগুলো আমরা অলরেডি দেখে আসছি পাবলিক ক্লাস মেইনে। এগুলো দিয়ে আমরা আহ, ওই ক্লাসটা বা ওই অবজেক্টটা বা ওই মেথডটা বা ওই ভেরিয়েবলটা কারা অ্যাক্সেস করতে পারবে, কারা অ্যাক্সেস করতে পারবে না, সেটা ফিক্স করে দেয়। এই যে এরকম নো এন্ট্রি উইথআউট পারমিশন, অর্থাৎ যাদের পারমিশন নাই তারা অ্যাক্সেস করতে পারবে না, আর যাদের পারমিশন আছে তারা কি করতে পারবে, সহজে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তার মানে এটা ভিজিবিলিটি, তারা দেখতে পারবে না, যাদের অ্যাক্সেস নেই তারা দেখতেও পারবে না যে এরকম কিছু আসলে এক্সিস্ট করে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি এটা আমাদেরকে কি করে, এটা আমাদেরকে আসলে সিকিউরিটি বৃদ্ধি করে। মডিউলার সিকিউরিটি কিভাবে বৃদ্ধি করে, যে কোডের যে অংশে আমার অ্যাক্সেস করার পারমিশন নেই, আমি যদি সেই অংশে অ্যাক্সেস করতে পারি, তাহলে কিন্তু দেখা গেলো আমি ভুলে কিছু চেঞ্জ করে দিলাম, কোডটা ব্রেক করে ফেললাম, এটা কিন্তু হতে পারে। তারপর মডিউলারিটি, মানে কোডটা কিন্তু আমরা পার্ট বাই পার্ট ডেভেলপ করতে পারবো। ঠিক আছে, তারপর মেনটেনেবিলিটি, অর্থাৎ আমরা ইজিলি ট্র্যাক করতে পারবো যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। যখন কোথাও সমস্যা হবে বা কোথাও বাগ ধরা বলবো, আসলে কোন ক্লাসের জন্য বা কোন অবজেক্টের জন্য সমস্যা হচ্ছে, এটা ইজিলি ট্র্যাক করতে পারবো। আচ্ছা, সামনে যাই। জাভাতে কিছু অ্যাক্সেস মডিফায়ার আছে, আগে আমরা একটু অ্যাক্সেস মডিফায়ার গুলো সম্পর্কে পরিচিত হই। একটা অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে পাবলিক। আচ্ছা, আমরা যখন কোনো ভেরিয়েবল বা কোনো মেথড বা ক্লাসের আগে পাবলিক দিব, এটা মিন করে যে এটা একটা পাবলিক ক্লাস বা পাবলিক মেথড। মানে কি, মানে হলো আহ এটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে, সেটা হোক ক্লাসের ভেতরে কেউ বা ক্লাসের বাইরে বা অন্য প্যাকেজে। ঠিক আছে, সবাই এটাকে অ্যাক্সেস করতে পারবে। এখন প্রশ্ন হলো প্যাকেজ জিনিসটা কি। আচ্ছা, প্যাকেজ জিনিসটা আমরা এখনো দেখি নেই। আপাতত আমরা এটাকে এমন মনে করতে পারি যে একটা ফোল্ডারের ভিতরে যা যা যাওয়া কোড থাকে সবাই একটা প্যাকেজের অন্তর্ভুক্ত। কিন্তু আসলে এটা এতটাও সিম্পল না, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত দেখবো। জাস্ট এটা জেনে রাখো যে পাবলিক দিলে সবাই
ওই ক্লাসটাকে বা ওই মেথডটাকে বা ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবে। আমরা সামনে কিছু এক্সাম্পল দেখবো, তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তারপর আছে প্রাইভেট। ঠিক আছে, প্রাইভেট কি? প্রাইভেট হচ্ছে যে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। সেটা হোক বাইরের ক্লাস, সেটা হোক চাইল্ড ক্লাস, সাব ক্লাস, কেউই এটা অ্যাক্সেস করতে পারবে না। শুধুমাত্র সেম ক্লাসের মধ্যে অ্যাক্সেস করা যাবে। অর্থাৎ সেম ক্লাসের মেথডই বা সেম ক্লাসের ভেরিয়েবলই, সরি সেম ক্লাসের মেথডই ওই ভেরিয়েবল গুলাকে বা মেথড গুলাকে কি করতে পারবে, কল করতে পারবে, ইউজ করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, তারপর ডিফল্ট কি? ডিফল্ট হচ্ছে যখন আমরা কিছু লিখি না। তুমি দেখবা আমি অনেক ভেরিয়েবল আগে ডিফল্ট, তোমরা দেখবা যে আমি অনেক ভেরিয়েবল আগে ডিফল্ট, ডিফল্ট বলতেছি পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড এগুলো লিখি না। ঠিক আছে, অনেক অ্যাক্সেস মডিফায়ার লিখি না, সেটা হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, ডিফল্ট কি? অ্যাক্সেসিবল ফ্রম অনলি সেম প্যাকেজ। আচ্ছা, আপাতত আমরা এটাও স্কিপ করতে পারি। তো সেটা মনে রাখো যে সেম প্যাকেজ মানে হচ্ছে সেম একই ফোল্ডারের মধ্যে যতগুলো ক্লাস থাকবে তারা সবাই এই ডিফল্ট ভেরিয়েবলটাকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। যদি এটা আসলে এতটা সিম্পল না, পরবর্তীতে আরো বিস্তারিত দেখবো। জাস্ট আপাতত এটা মনে রাখো যে সেম ফোল্ডারে যতগুলা ক্লাস থাকবে সবাই এই ডিফল্ট ভেরিয়েবলটাকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, তারপর আছে প্রোটেক্টেড। এই প্রোটেক্টেডটা কিন্তু আসলে সরাসরি ইনহেরিটেন্স ওপির ইনহেরিটেন্স কনসেপ্টের সাথে সম্পর্কিত, তাই অত বেশি ইনডেপথে বলবো না। Just এতটুকু জেনে রাখি, আমাদের যেসব ক্লাস নিয়ে আমরা স্টাডি করতেছি এইসব ক্লাসের কিন্তু সাব ক্লাসও হইতে পারে। সাব ক্লাস কি? চাইল্ড ক্লাসের মতো, অর্থাৎ বাচ্চা ক্লাসের মতো। আসলে এক্স্যাক্টলি এরকম না, মানে এসব ক্লাসের একটা সাব ক্লাস, ছোট ক্লাস। ঠিক আছে, ক্লাসের সব বৈশিষ্ট্য থাকবে এবং ওর নিজের কিছু এক্সট্রা বৈশিষ্ট্য থাকবে, এগুলোকে আমরা কি বলি, সাব ক্লাস। ঠিক আছে, তাহলে প্রোটেক্টেড যখন দিব শুধুমাত্র সাব ক্লাস গুলাই কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আবার সেম প্যাকেজ অ্যাক্সেস করতে পারবে, সেম, এটা পরবর্তীতে দেখবো। বাট এখানে আমাদের মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রোটেক্টেড যখন দিব শুধুমাত্র সাব ক্লাস কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, সামনে যে এখানে একটা এক্সাম্পল আছে, এই যে এই ক্লাসটা, উপরে যে ক্লাসটা আছে ব্যাংক অ্যাকাউন্ট, এটা তো সবাই আমরা দেখে বুঝতে পারতেছি যে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস, এবং ওর কি আছে, দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ব্যালেন্স। বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো পাবলিক প্রাইভেট ইউজ করি না, তার মানে আমরা এখানে এখনো কি ইউজ করি না, এনক্যাপসুলেশন ইউজ করি না। চলো আমরা এটা কোডের মাধ্যমে করে দেখি। আচ্ছা, স্টুডেন্ট ক্লাসটা আপাতত ক্লোজ করি। এখন আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করবো, যেটার নাম কি, ব্যাংক ব্যালেন্স। ঠিক আছে, আচ্ছা নাম শুনে তো বুঝতে পারতেছি এই ক্লাসটার কাজ কি। এই ক্লাসটার কাজ হচ্ছে আমাদের ব্যাংকের ব্যালেন্স বা ব্যাংক অ্যাকাউন্টটা ম্যানেজ করা। আচ্ছা, তাই ব্যাংক ব্যালেন্সে কি থাকে, ব্যাংক ব্যালেন্সে বিভিন্ন জিনিস থাকতে পারে, যেমন স্ট্রিং থাকতে পারে, স্ট্রিং থাকবে, অ্যাকাউন্টের আইডি থাকবে। ঠিক আছে, এটা একটা ভেরিয়েবল যেখানে আমার আইডিটা রাখা থাকবে। তারপর আরেকটা থাকবে, সেটা হচ্ছে ব্যাংক ব্যালেন্সটা কারেন্ট, ডাবল ব্যালেন্স। আচ্ছা, ডাবল কেন? ব্যাংক ব্যালেন্সে কিন্তু পয়সাও থাকতে পারে, যেমন আমার ব্যাংকে মনে করো 10 টাকা 5 পয়সা আছে। যদিও এখন আসলে পয়সা অতটা দেখা যায় না, তারপর আমরা ডাবল নিলাম, কারণ টাকা পয়সার হিসাবগুলো আমরা নর্মালি ডাবল রাখি আর কি। আচ্ছা, এখানে উপরে পাবলিকটাও কেটে দিই। আচ্ছা, এখন যদি আমরা এটা আপাতত কেটে দিই, এখন এখানে দেখো, আহ, আমি যদি একটা ব্যাংক ব্যালেন্স অবজেক্ট ক্রিয়েট করতে চাই, কি করতে হবে, প্রথমে ক্লাসের নাম, তারপরে ওই অবজেক্টের নাম ব্যাংক ওয়ান সমান নিউ, এবার কনস্ট্রাক্টরের নাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে আমি কনস্ট্রাক্টর কল করছি, কিন্তু ব্যাংক ব্যালেন্সে কি কোনো কনস্ট্রাক্টর ছিল? না, এখানে কিন্তু কোনো কনস্ট্রাক্টর নাই। তাহলে কেমনে আমরা কনস্ট্রাক্টরটা কল করতে পারছি? আমরা যদি রান দিই দেখবা যে আসলে কোডটাতে কোনো সমস্যা নেই, কোডটা পারফেক্টলি রান করে, এই যে পারফেক্টলি রান করে। ঠিক আছে, তাহলে কেমনে আমরা এটা রান করতে পারছি যে যে জায়গায় আমাদের ক্লাসের কোনো কনস্ট্রাক্টরই নেই? বিষয়টা হচ্ছে জাভা যে কোনো ক্লাসের সাথে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে দেয়। ঠিক আছে, আমরা একটা কি আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, ওই কনস্ট্রাক্টরটাই কল হচ্ছে এবং এই অবজেক্টে কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। ওই ডিফল্ট কনস্ট্রাক্টরটা জাস্ট এই স্ট্রিং গুলার একটা এমটি ভ্যালু দিয়ে দেয়, ডাবল গুলার একটা জিরো ভ্যালু দিয়ে দেয়। এটা হচ্ছে এই ডিফল্ট কনস্ট্রাক্টরের কাজ, যেটা আমরা এখানে কোনো ডিক্লেয়ার করিনি, তাই কোনো এররও দিচ্ছে না। চাইলে আমরা নিজের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি। আমরা যেহেতু শিখছি ব্যাংক ব্যালেন্স, ক্লাসের নামে একটা ক্লাস ক্রিয়েট করবো, সরি মেথড ক্রিয়েট করবো, তার ভিতরে তাহলে আমরা এখানে প্রিন্ট করতে পারি যে নিউ ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট ক্রিয়েটেড। এটা প্রিন্ট করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে। এই যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে। এখন একটা জিনিস দেখো, এটা কিন্তু আসলে এই মেইন ক্লাসটা কিন্তু ব্যাংক ব্যালেন্স ক্লাসের বাইরের একটা পার্ট। ঠিক আছে, কিন্তু আমরা চাইলে এখানে ডিরেক্টলি ব্যাংক ব্যালেন্সটা চেঞ্জ করতে পারি, যেমন ব্যাংক ওয়ান ডট অ্যাকাউন্ট আইডি।
আমি অ্যাকাউন্ট আইডি সেট করলাম যে সিজন 123, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের আইডি। ঠিক আছে, এটা আসলে অ্যাকচুয়াল ব্যাংক অ্যাকাউন্টের আইডির সাথে কোনো রিলেশনই নেই, আমি জাস্ট র্যান্ডমলি দিলাম। আচ্ছা, তারপর আমি চাইলে এটাতে আমি ব্যালেন্স সেট করে দিতে পারি 100। তো আমি যখন এগুলো প্রিন্ট করি, অ্যাকাউন্ট আইডি প্রিন্ট করলাম, ব্যালেন্স প্রিন্ট করলাম, ঠিক আছে। এখন দেখো আমি যদি এটা রান দিই, এই যে আইডি এত ব্যালেন্স এত, তার মানে আমি কিন্তু চাইলেই ইজিলি চেঞ্জ করতে পারতেছি। এখন কোন একটা ব্যাংক ব্যালেন্স যদি কেউ ইচ্ছা মতো চেঞ্জ করতে পারে, এটা কি হইলো? তো হইলো না। কারণ আমি চাইলে কিন্তু এখন কি করতে পারবো, ব্যাংক ওয়ান ডট ব্যালেন্স কি সেট করে দিতে পারবো, -100 সেট করে দিতে পারবো। পারতেছি না? তাহলে দেখো, তাহলে সিজন 123 অ্যাকাউন্টের ব্যাংক ব্যালেন্স কত, -100। কিন্তু একটা ব্যাংকের ব্যালেন্স কি মাইনাস হইতে পারে, নেগেটিভ হইতে পারে? পারে না। তার মানে আমাদের এই কোডে কি আছে, ফ্ল আছে। কারণ আমরা এই জিনিসটা কিভাবে ট্যাকেল দিতে পারি, আমরা যদি অ্যাকাউন্ট আইডিটা প্রাইভেট করে দিই, প্রাইভেট করতে পারি। আর ডাবল ব্যালেন্সটাও কি করতে পারি, প্রাইভেট করতে পারি। এখন আমাদের যদি মনে থাকে প্রাইভেটটা আসলে কি করে, প্রাইভেটটা আসলে এই অ্যাকাউন্ট আইডিটাকে বাইরের ক্লাসকে অ্যাক্সেস করতে দেয় না, ভেতরের ক্লাস অ্যাক্সেস করতে পারবে, কোনো সমস্যা নেই। যেমন আমি যদি প্রিন্ট করি, এই যে প্রিন্ট করতেছি, অ্যাকাউন্ট আইডি প্রিন্ট করতেছি, আর এখানে প্রিন্ট করলাম হচ্ছে ব্যালেন্স। এই যে অ্যাকাউন্ট আইডির অ্যাক্সেস আছে, ব্যালেন্সের অ্যাক্সেস আছে, কিন্তু বাইরের কোনো ক্লাসের কাছে এই যে এখানে লাল হয়ে গেছে, অ্যাকাউন্ট আইডি আর ব্যালেন্সের অ্যাক্সেস এখন আর নাই। সে চাইলেও কল করতে পারবে না। আমি যদি রান দিই, এই যে এর হচ্ছে অ্যাকাউন্ট আইডি হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন ব্যাংক ব্যালেন্স। তার মানে অ্যাকাউন্ট আইডির অ্যাক্সেসটা কি, প্রাইভেট। আমি কি এটা ব্যাংক ব্যালেন্সে অ্যাক্সেস করতে পারবো? পারবো না। ব্যাংক ব্যালেন্সের অ্যাকাউন্ট আইডি অ্যাক্সেস করতে পারবো? পারবো না। মেইনে পারবো না। আমি শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স ক্লাসের মধ্যেই অ্যাকাউন্ট আইডি আর ব্যালেন্স অ্যাক্সেস করতে পারবো। তার বাইরে মেইন ডট জাভাতে আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা, তাহলে আমার এই দুটো লাইন কেটে দেওয়া লাগবে, কারণ আমি এখন ইচ্ছা মতো অ্যাক্সেস করতে পারতেছি না। এমনকি আমি ব্যাংক ব্যালেন্সের বাইরেগুলো প্রিন্টও করতে পারতেছি না। এখন এটা তো একটা সমস্যা হয়ে গেল না আমার জন্য। আমি এই জিনিসটা কিভাবে ট্যাকেল দিতে পারি? আমার ট্যাকেল দিতে হইলে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু গেট সেট মেথড রাখতে হবে। গেট সেট মেথড কি? গেট সেট মেথডের কাজ হচ্ছে এই প্রাইভেট ভেরিয়েবল গুলাকে রিড করা বা ভ্যালু গুলা পড়া আর ভ্যালু সেট করতে দেওয়া। যেমন আমি যদি প্রাইভেট, আচ্ছা আমি যদি গেট সেট মেথড প্রাইভেট রাখি, ওই মেথড গুলো তো অ্যাক্সেস করতে পারবো না, তাহলে যে লাও সে করবে। মানে জিনিসটা কি, আমি ওই মেথড গুলো অ্যাক্সেস করতে পারতেছি না, তাহলে ওই ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করতে পারতেছি না, ওই মেথড অ্যাক্সেস করতে পারতেছি না। তাহলে আমাদের কি করতে হবে, ওই গেট সেট মেথড গুলো পাবলিক রাখতে হবে। আচ্ছা পাবলিক, এটা হবে হচ্ছে একটা গেট মেথড। স্ট্রিং হবে তাহলে রিটার্ন ভ্যালু, কারণ অ্যাকাউন্ট আইডি একটা স্ট্রিং। গেট অ্যাকাউন্ট আইডি, তাহলে এই মেথডটা কি রিটার্ন করবে, এই মেথডটা জাস্ট অ্যাকাউন্ট আইডিটা রিটার্ন করে দিবে, মানে আমি অ্যাকাউন্ট আইডিটা দেখতে পারবো। আচ্ছা, পাবলিক ডাবল গেট ব্যালেন্স একটা মেথড রাখতে পারি। এই মেথডটার কাজ কি, এই মেথডটার কাজ হচ্ছে ব্যালেন্সটা রিটার্ন করে দেওয়া। ঠিক আছে, এখন আমি চাইলে এদেরকে বাইরে প্রিন্ট করতে পারবো। কিভাবে? সাউ ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ওয়ান ডট গেট ব্যালেন্স। আমি কিন্তু ব্যাংক ওয়ান ডট ব্যালেন্স আর প্রিন্ট করতে পারতেছি না, এরর দিবে। আমার কি করা লাগতেছে, গেট ব্যালেন্স মেথডটা কল করা লাগতেছে। এখন যেহেতু গেট ব্যালেন্স মেথডটা পাবলিক, তাই আমি এটা ইজিলি কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা, তারপর দেখো আমি এরপরে কি কল করতে পারি, আমি এরপরে কল করতে পারি হচ্ছে ব্যাংক আইডি। তাহলে কি হবে, তাহলে আমার ব্যাংকের আইডিটা প্রিন্ট করতে হবে, তাহলে প্লাস ব্যাংক ওয়ান ডট গেট অ্যাকাউন্ট আইডি, শেষ। তাহলে এখন যদি আমরা প্রিন্ট দিই, আচ্ছা আইডিটাকে উপরে রাখি, এখন যদি আমরা প্রিন্ট দিই, তাহলে দেখবা যে নাল 0.00, এটা এটা আসলে কনস্ট্রাক্টর থেকে প্রিন্ট হয়েছে। কনস্ট্রাক্টর এগুলো কেটে দিই। এখন যদি রান দিই, এই যে নাল 0। আচ্ছা, ব্যাংক ব্যালেন্স। এখন আমি গেট তো করলাম, সেট করতে পারবো কিভাবে? সেম, আমি সেট করার জন্য কিছু মেথড ক্রিয়েট করতে পারি। পাবলিক ভয়েড সেট, যেসব মেথডে করবো ওগুলো নর্মালি কিছু রিটার্ন করে না, তাই আমরা ভয়েড রাখছি। সেট অ্যাকাউন্ট আইডি, তাহলে আমরা এখানে কি সেট করবো, অ্যাকাউন্ট আইডিটা সেট করবো। তাহলে অ্যাকাউন্ট আইডিটা আমাদের কি করা লাগবে, পাস করা লাগবে বাইরে থেকে স্ট্রিং আইডি। এখন দেখো অ্যাকাউন্ট আইডি আর আইডি নাম কিন্তু ভিন্ন, তাহলে আমাদের দিস ইউজ করা লাগতেছে না, আইডি ইকুয়াল আইডি। ঠিক আছে, পাবলিক, আচ্ছা এমন না যে আমরা ইউজ করতে পারবো না, আমরা চাইলে ইউজ করতে পারবো, তোমার কনফিউশন এড়ানোর জন্য সব জায়গায় ইউজ করতে পারো। এই যে দিস ডট অ্যাকাউন্ট আইডি ইকুয়াল আইডি, আর তারপর হচ্ছে পাবলিক ভয়েড সেট ব্যালেন্স। এখানে আমরা কি দিতে পারি, এখানে আমাদের দিতে হচ্ছে ইন্ট, ইন্ট না, ব্যালেন্স কিন্তু ডাবল, তাহলে কি পাস করা লাগবে, ডাবল ডাবল ব্যালেন্স। তাহলে এটা কি হবে, দিস ডট ব্যালেন্স ইকুয়াল ব্যালেন্স।
তার মানে এখন আমরা কি করতে পারবো, সেট করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা যদি সেট করতে চাই আমাদের কি কল করতে হবে, সেট মেথডটা কল করতে হবে। এখানে কোন অবজেক্টের উপর আমরা কাজ করতেছি, ব্যাংক ওয়ান এর উপর, তাহলে ব্যাংক ওয়ান ডট সেট। এটা যেহেতু পাবলিক, এটা কিন্তু এখানে আসছে, শো করতেছে। আমি ব্যালেন্সটা চেঞ্জ করলাম, ব্যালেন্সটা চেঞ্জ করে 100 করে দিলাম, ঠিক আছে। আর মনে করো তার নামও চেঞ্জ করলাম, ব্যাংক ওয়ান ডট সেট অ্যাকাউন্ট আইডি জোনায়েত 456, ঠিক আছে। আমি যদি আমরা নাম দিই তাহলে কিন্তু এটাই নাম আর এটাই ব্যালেন্স সেট হওয়া উচিত, এবং হয়েছে তো। তার মানে ব্যাংকের আইডি হচ্ছে জোনায়েত 456 আর ব্যালেন্স হচ্ছে 100। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে -100 দিই তাহলে কি হবে, এই যে আবার এখনো কিন্তু ব্যাংক ব্যালেন্স সেম রইল। তাহলে এগুলো প্রাইভেট করে আসলে আমরা কি কিছু অ্যাচিভ করতে পারলাম? হ্যাঁ, একটা জিনিস অ্যাচিভ করতে পারছি যে ডিরেক্টলি ওইসব ভেরিয়েবল অ্যাক্সেস করা যাচ্ছে না, আমাদের গেট সেটের মাধ্যমে কাজ করা লাগতেছে। আর এইসব গেট সেটকে গেটার সেটার বলে, গেটার সেটার, গেটার সেটার বলে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু আসলে আমরা কিছু অ্যাচিভ করতে পারিনি, কারণ এখনো কিন্তু নেগেটিভ ব্যালেন্স সেট করা যাচ্ছে। তাহলে এই জিনিসটা আসলে আটকানো যায় কিভাবে? তার আগে একটা জিনিস খেয়াল করো, সেট দিয়ে আমরা ভ্যালু সেট করতেছি আর গেট দিয়ে আমরা ভ্যালু গেট করতেছি, এগুলা কি আসলে ডিরেক্ট অ্যাক্সেস করাচ্ছে ভিন্ন কিছু? মানে কোয়েশ্চেন আমি আরেকটু বলি, মানে আমি যদি ব্যাংক ব্যালেন্স ডট অ্যাকাউন্ট আইডি দিয়ে কোনো কিছু সেট করতাম বা কোনো কিছু রিড করতাম, সেটা আর এখানে সেট করা গেট করার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কারণ কি? কারণ আমি এখানে জাস্ট ডিরেক্টলি যে আইডিটা আছে ওইটাই সেট করে দিচ্ছি, বা ডিরেক্টলি যে ব্যালেন্সটা আছে ওইটাই সেট করে দিচ্ছি, বা যে আইডিটা আছে ওইটাই রিটার্ন করে দিচ্ছি, বা যে ব্যালেন্সটা আছে ওইটাই রিটার্ন করে দিচ্ছি। কিন্তু জিনিসগুলো তো আসলে এভাবে হবে না। জিনিসগুলো হচ্ছে, গেটার সেটারের কাজ হচ্ছে আমার কাছে যে প্যারামিটারটা আসছে এটা কি আসলে ভ্যালিড কিনা, এটাকে ভ্যালিডেশন চেক দিতে হয়, এটাকে বিভিন্ন কনভার্সন করতে হয়। যেমন মনে করো আমার কাছে ডেট আসছে ইংলিশে, আমার ডেটটা রাখা লাগবে বাংলায়, কনভার্ট করা লাগতেছে। বা এমন হতে পারে যে আমার কাছে ইমেল রাখা লাগবে, ইমেলটা ভুল আসছে, এটা চেক করা লাগতেছে। তার মানে এইসব ক্যাটার সেটার মেথড কিন্তু অনেক কিছু ফিল্টার করতে পারে, যে আমি সরাসরি রাখবো না। তাহলে যেমন এখানে ব্যালেন্স কি নেগেটিভ হতে পারে? পারে না। তাহলে ইফ ব্যালেন্স লেস দেন জিরো, তাহলে আমি কি করবো, একটা এরর মেসেজ প্রিন্ট করে দেবো। কি এরর মেসেজ প্রিন্ট করবো? যে ব্যালেন্স ক্যান নট বি নেগেটিভ। আর যদি কি নেগেটিভ না হয়, আমরা তো ইফ এলস কন্ডিশনটা দেখছিলাম, যে ইফ এর মধ্যে একটা কন্ডিশন দিব, আর যদি ওই কন্ডিশনটা ফলস হয় তাহলে যেটা রান হবে সেটা এলস এর মধ্যে। এখন দেখো, যদি ব্যালেন্স নেগেটিভ না হয় তাহলে আমরা কি করবো, জাস্ট ওই ব্যালেন্সটা সেট করে দেবো, ঠিক আছে। এখন যদি এটা রান দিই, দেখো কি হয়, ব্যালেন্স ক্যান নট বি নেগেটিভ। তার মানে এই ব্যালেন্সটা কি সেট হয়েছে? আসলে কিন্তু এই ব্যালেন্সটা সেট হয় নাই, আমাকে একটা এরর মেসেজ দিছে, ওকে। আর ব্যালেন্স কিন্তু জিরো জিরো রয়ে গেছে। আমি চাইলে এইটা সেট করার আগে আরেকটা ব্যালেন্স সেট করতে পারি, ব্যাংক ওয়ান ডট সেট ব্যালেন্স 100, 100 না 200 সেট করি। তাহলে দেখো 200 কিন্তু সেট হয়েছে। পরবর্তীতে যে -100 সেট করছি এটা কিন্তু আর অ্যাপ্লাই হয় না। আমি যদি মাইনাসটা কেটে দিই শুধু 100 করি, তাহলে কিন্তু দেখো পরবর্তীতে 100 সেটে যাবে আর আমাকে কোনো এরর দিবে না। তাহলে এই যে 100 সেটে গেছে আর কোনো এরর দেয়নি। তাহলে গেটার সেটের কাজটাকে আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু এভাবে মানে চেক করতে পারবো যে আসলে কখন ব্যালেন্সটা আমার কারেক্ট, কখন কারেক্ট না। আচ্ছা, আবার একটা জিনিস, গেটারেও কিন্তু আমরা এরকম ফিল্টার রাখতে পারি। যেমন মনে করো আমাদের একটা পলিসি আছে যে কারো ব্যাংকে যদি 10,000 টাকার বেশি থাকে, সে খুব ধনী লোক এবং তার আইডিটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে না গেটের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, ইফ ব্যালেন্স, এখানে দেখো একটা জিনিস, আমরা কিন্তু ভেরিয়েবল গুলো ডিরেক্টলি অ্যাক্সেস করতেছি। কারণ কি, আমরা কিন্তু সেম ক্লাসে আছি, তার কারণে ওরা প্রাইভেট হলেও আমরা ওদেরকে কি করতে পারবো, ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো। তাহলে ব্যালেন্স গ্রেটার দেন যদি একক, দশক, শতক, হাজার, অযুত 10,000, 10,000 চেয়ে বেশি হয় তাহলে কিন্তু আমরা কি করবো না, রিটার্ন করবো না। তাহলে ইউজার ইজ ভিআইপি ইউজার, ইউজার ইজ ভিআইপি ইউজার, আমরা কি করতে পারবো না, ওর নামটা অ্যাক্সেস করতে পারবো না, নেম ক্যান নট বি অ্যাক্সেসড, বুঝতে পারছি। আচ্ছা, আর যদি এর চেয়ে কম হয় তাহলে জাস্ট রিটার্ন করে দেবো। তাহলে কি রিটার্ন করবো, এই অ্যাকাউন্ট আইডি। এখন একটা জিনিস দেখো, এখানে এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে, আমার এই স্ট্রিংটা কিন্তু স্ট্রিং রিটার্ন করার কথা, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা আসলে কিছু রিটার্ন করতেছি না এই ইফ এর মধ্যে। আমরা এখানে রিটার্ন করতে পারি, রিটার্ন ক্যান নট
রিটার্ন নেম, মানে নেমটা পাঠানো যাবে না, এটা জাস্ট টেস্টিং এর মধ্যে লিখে দিলাম, ঠিক আছে। এখন যদি রান দিই তাহলে দেখবা যে এই যে এখানে ওর যে অ্যাকাউন্ট আইডি নিচ্ছে, এখানে কিন্তু ওর অ্যাকাউন্ট আইডিটা এখনো নিচ্ছে 29456। কিন্তু আমি যদি ওর ব্যালেন্সে একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ টাকা সেট করি, এখন কিন্তু আর অ্যাকাউন্ট আইডিটাও প্রিন্ট করবে না। কি করবে? ইউজার ইজ ভিআইপি ইউজার, নেম ক্যান নট বি অ্যাক্সেসড, তাহলে ক্যান নট রিটার্ন নেম, নেমটার জায়গায় এটা আসছে। বা আমরা চাইলে এখানে ইচ্ছা মতো দিতে পারি যে এরর নেম, এরর নেম, তাহলে নেমের জায়গায় এখন এটা শো করবে। তার মানে আমি চাইলে এভাবে ডাটা কতটুকু শো হবে বা শো হবে না এটা পুরোপুরি কন্ট্রোল করতে পারবো। যেমন এই যে এরর নেম, ঠিক আছে, কারণ তার ব্যাংক ব্যালেন্স কত, 1 লাখ। আমি চাইলে এটা এখানে ব্যালেন্সে ক্ষেত্রে করতে পারি, যখন ব্যালেন্স বেশি হবে তখন ব্যালেন্স শো করবে না, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছি। তার মানে এনক্যাপসুলেশন কি? আসলে এনক্যাপসুলেশন হচ্ছে আমরা কিছু পোর্শন বা কিছু ভেরিয়েবল, কিছু মেথড, আইডেন্টিফায়ার বা অ্যাক্সেস মডিফায়ার চেঞ্জ করতে পারবো। তাহলে কি হবে? ওই পোর্শনটা আসলে ওই ক্লাসটার মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো নাকি ক্লাসের বাইরেও অ্যাক্সেস করা যাবে সেটা নির্ধারণ করতে পারবো। তাহলে কি হবে? আমার কোডে যদি কোনো সেন্সিটিভ ভেরিয়েবল বা মেথড থাকে, এগুলো যাতে বাইরে সরাসরি কেউ চেঞ্জ করতে না পারে, এটা আমরা সেট করে দিতে পারবো। যেমন যেখানে ব্যালেন্স, ব্যালেন্সটা যদি আমি পাবলিক রাখি তাহলে কি হবে? তাহলে কিন্তু যে কেউই এই ব্যালেন্সটা ইচ্ছা মতো সেট করতে পারবে। দেখা গেল আমার ব্যালেন্সে আমার ইচ্ছে হলো আমি 1 কোটি টাকা রেখে দিতে পারবো, অন্য কারো ইচ্ছে হলো সে 10 কোটি টাকা রাখতে পারবে। কিন্তু জিনিসটা তো আসলে এবার কাজ করে না, একটা ব্যাংকে এবার কাজ করে করে না। তাহলে ব্যালেন্সটা কি রাখা লাগবে? প্রাইভেট রাখা লাগবে। আর কিছু মেথড রাখা লাগবে। যেমন মেথড গুলো কি হতে পারে? যে মেথড গুলো চেক করবে যে চেক বইটা আসলে ভ্যালিড কিনা বা তার নামটা ভ্যালিড কিনা, তারপরে সেই ব্যালেন্সটা নিবে। জিনিসগুলো এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা জিনিস দেখো, আমরা কিন্তু এখানে অনেক জায়গায় আগে থেকে ইউজ করে আসতেছি ক্লাসের নেমের আগে পাবলিক। আচ্ছা, ক্লাসের নেমে আগে যখন পাবলিক দিব তখন এই ক্লাসটা আসলে অন্য যে কোনো ক্লাস অবজেক্ট ক্রিয়েট করতে পারবে বা দেখতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ নর্মাল ভেরিয়েবলের মতো। তাহলে আমি যখন এই যে ব্যাংক ব্যালেন্সে যখন ক্লাসের আগে কি দিনে, পাবলিক দিনে, ঠিক আছে, ক্লাসের আগে যখন পাবলিক দিনে তখন কি এটা ডিফল্ট, মানে সেম ফোল্ডারে সব অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আমি যদি এটা আগে পাবলিক দিই তাহলে সেম ফোল্ডার, তার বাইরের ফোল্ডার বা যে কোনো প্যাকেজ, এখানে আসলে ফোল্ডার না বলে প্যাকেজ বলা উচিত, আমি যখন ক্লাসের আগে পাবলিক দিব না তখন শুধুমাত্র সেম প্যাকেজের মধ্যে যে ক্লাসগুলো আছে তার অ্যাক্সেস করতে পারবে। আর ক্লাসের আগে যখন পাবলিক দিব তখন জাস্ট সেম প্যাকেজ, সেম প্যাকেজ না সবাই অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটি হচ্ছে এনক্যাপসুলেশন। আচ্ছা, আশা করি সবার মেইন ধারণাটা ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আস্ক করতে পারো। আচ্ছা, আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি তাহলে আজকের ক্লাসটা এখানেই এন্ড করতেছি।